আসসালামু আলাইকুম। কেরালার একটি গ্রামে একাই থাকতো থমাস। থমাসের স্ত্রী 20 বছর আগে মারা গিয়েছে। 3 ছেলের মধ্যে 2 ছেলে বিয়ে করে থমাসের কাছ থেকে আলাদা থাকে। ছোট ছেলে রয় সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করে। বছরে একবার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একত্র হয় পুরো পরিবার। থমাসের বড় 2 ছেলে কনস্ট্রাকশন বিজনেসে টাকা ইনভেস্ট করে দেনায় পড়ে গেছে। এই জন্য তাদের আরো 1.5 কোটি টাকা প্রয়োজন। তারা জানতো যে থমাসের কাছে টাকা আছে, কিন্তু ভয়ে তারা তার বাবার কাছে টাকা চাইতে পারে না। এক রাতে থমাসের ঘর থেকে চুরি করে পালিয়ে যাচ্ছিল এক চোর। থমাসের বড় ছেলে জর্জ ও মেজো ছেলে অ্যাডাম চোরটিকে পেছন থেকে পাথর ছুঁড়ে মারলে সেখানেই চোরটি মারা যায়। কিন্তু কাছে এসে তারা জানতে পারে যে চোরটি আর কেউ নয়, বরং তাদের আদরের ছোট ভাই রয়। এরপর মুভিতে আসতে থাকে একের পর এক টুইস্ট। রয় কেন নিজের বাবার ঘরে চুরি করতে গিয়েছিল, আর নিজেদের বাঁচাতে জর্জ ও অ্যাডাম কি করবে তাই জানতে চলেছে আমাদের আজকের সাসপেন্স থ্রিলার মালায়ালাম মুভি ওজিপিন্টে আসিয়াতু মুভিতে। সম্প্রতি রিলিজ হওয়া মুভিটির IMDb রেটিং 6/10, সাথে 93% গুগল ব্যবহারকারী মুভিটিকে পছন্দ করেছেন। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে জর্জ ও অ্যাডাম নামের 2 ভাইকে দেখানো হয়। বড় ভাই জর্জ একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী, আর অ্যাডাম সিনিয়র পুলিশ অফিসার হিসেবে লোকাল পুলিশ স্টেশনে চাকরি করে। এই 2 ভাই মিলে নতুন একটি কনস্ট্রাকশন সাইটে ইনভেস্ট করেছে, কিন্তু তাদের প্রজেক্ট মাঝপথে এসে পুঁজির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। এই প্রজেক্টে জর্জ ও অ্যাডাম তাদের সব সেভিংস ব্যয় করেছে। পাশাপাশি ব্যাংক থেকেও তারা অনেক টাকা লোন নিয়েছে। এই জন্য ব্যাংকের লোকেরা প্রতিদিনই টাকা চাইতে তাদের বাড়িতে আসে। প্রজেক্টটি শেষ করতে পারলে এখান থেকে টাকা আসতো, কিন্তু এটি শেষ করার জন্য তাদের আরো 1.5 কোটি টাকা প্রয়োজন। এই জন্য জর্জ ও অ্যাডাম অনেক চিন্তায় ছিল যে তারা কিভাবে এই প্রজেক্টটি শেষ করবে আর সব লোন পরিশোধ করবে। পরের সিনে জর্জ ও অ্যাডামের ছোট ভাই রয়কে দেখানো হয়। রয় সেনাবাহিনীতে চাকরি করত। আজ তার মন অনেক ভালো, কারণ আগামীকাল সে 1 সপ্তাহের ছুটি নিয়ে বাড়িতে যাবে তার পরিবারের সদস্যের সাথে দেখা করার জন্য। রয়ের একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম মীরা। রয়ের সাথে মীরার বিয়েও ঠিক হয়েছে। কয়েক মাস পরেই তাদের বিয়ে। রয়, জর্জ ও অ্যাডাম 3 ভাই বাড়ির বাইরে থাকে। গ্রামের বাড়িতে তাদের বাবা থমাস একাই থাকে। আজ তাদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সবাই একত্র হয়েছে। 20 বছর আগে তাদের মা মারা গেছে। তখন রয়ের বয়স ছিল মাত্র 5 বছর। থমাস গ্রামে থেকেই জমি জমা চাষ করে। থমাস হিসেব নিকেশের ব্যাপারে অনেক স্ট্রিক্ট ছিল। হিসাবের বাহিরে সে কাউকে 1 পয়সা দিতেও রাজি ছিল না। রয় বাড়িতে এসে দেখে যে অ্যাডাম, জর্জ ও তাদের পরিবারের সবাই অলরেডি গ্রামের বাড়িতে চলে এসেছে। তারা তাদের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে। জর্জ ও অ্যাডাম তাদের বাবার কাছে কিছু টাকা ধার চাওয়ার প্ল্যান করে, কিন্তু সাহস করে তারা বলে উঠতে পারছিল না। এই জন্য তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। বাসায় ফিরে এসে জর্জের স্ত্রী তাকে বলে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। প্রতিদিন ব্যাংকের লোকেরা পাওনা টাকার জন্য বাড়িতে এসে মাথা খারাপ করে দিচ্ছে, আর তুমি তোমার বাবার কাছে টাকা চাইতে ভয় পাচ্ছ। তোমার বাবার কাছে টাকা আছে, তাহলে সে তোমাদের কেন দেবে না? সে কি এই টাকা মরলে কবরে নিয়ে যাবে? জর্জ তার স্ত্রীর কথার কোনো জবাব দেয় না। অন্যদিকে আমরা দেখি যে থমাস তার জমি জমা চাষ করে বেশ ভালোই টাকা পয়সা জমিয়েছিল। একদিন থমাসের ভাই জন থমাসের কাছে এসে বলে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচা হবে, কিন্তু আমার হাতে এত টাকা নেই। তুমি আমাকে মেয়ের বিয়ের জন্য কিছু টাকা দাও। এটি শুনে থমাস জনকে বলে, আমি কেন তোমাকে টাকা দেব? বাবা আমাকে যে পরিমাণ টাকা দিয়েছিল তোমাকেও সেই পরিমাণ টাকা দিয়েছে। তুমি তোমার টাকা নষ্ট করে ফেলেছো, কিন্তু আমি আমার রক্ত ঘাম এক করে পরিশ্রম করে টাকা জমিয়েছি। আমি তোমাকে 1 পয়সাও দেব না। তুমি চলে যাও এখান থেকে। এটি শুনে জন রাগ করে সেখান থেকে চলে যায়। থমাসের বন্ধু মনীষও তখন সেখানে উপস্থিত ছিল। মনীষ পেশায় একজন উকিল। জন চলে যাবার পর মনীষ থমাসকে বলে, জনের সাথে তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। পুরনো দোষ মনে ভুলে ভাইয়ের সাথে মিলেমিশে থাকা উচিত। আর তাছাড়া মেয়ের বিয়ের জন্য টাকা চাইছে। থমাস তখন বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি ভেবে দেখব, যতই হোক নিজের ভাই তো। এদিকে রয় বাড়িতে সবার সাথে দেখা করে তার গার্লফ্রেন্ড মীরার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। রয়কে দেখে মীরাও অনেক খুশি হয়। ওই সময় মীরার বাবা সেখানে আসে। রয় তাকে কেমন আছে জিজ্ঞেস করলে মীরার বাবা তাকে বলে যে তাদের কৃষি জমির পাশে সরকার একটি পাথরের খনি খুঁজে পেয়েছে। প্রতিদিন সেখান থেকে পাথর উত্তোলন করা হয়। সেই পাথর আশেপাশের কৃষি জমিতে ছড়িয়ে পড়ছে। এতে কৃষি কাজের অনেক সমস্যা হচ্ছে। স্থানীয় লোকেরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমারও একটি ক্ষেত আছে সেখানে, এজন্য আমারও অনেক লোকসান হচ্ছে। এটি শুনে রয় বলে, তাহলে আপনারা কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? মীরার বাবা বলে, আমরা গ্রামবাসীরা ঠিক করেছি আজ কোনো পাথরের ট্রাকে খনিতে ঢুকতে দেব না। আমরা রাস্তা আটকে রাখবো।
সামনে যেতে হলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। ওই দিন গ্রামের সব কৃষকরা একত্র হয়ে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে যায়। রয়ও গ্রামবাসীদের সাথে ছিল। ওই সময় খনি থেকে পাথর নিয়ে একটি ট্রাক আসলে গ্রামবাসীরা সেই ট্রাক আটকে দেয়। তারা ড্রাইভারকে বলে যে আজ তারা কোনো ট্রাক সামনে যেতে দেবে না। ট্রাকের ড্রাইভার বলে, কিন্তু সরকারি কাজে তোমরা কিভাবে বাধা দিতে পারো? আমার কাছে পাথর বহন করার পারমিশন আছে। কিন্তু গ্রামবাসীরা নাছোড় বান্দা। এই নিয়ে ড্রাইভারের সাথে গ্রামবাসীদের ঝগড়া হলে ড্রাইভার কাউকে ফোন দিয়ে সবকিছু বলে। কিছুক্ষণের মধ্যেই অ্যাডাম সেখানে এসে গ্রামবাসীদের একপাশে সরিয়ে পাথর বোঝায় ট্রাক ছেড়ে দেয়। রয় তখন গ্রামবাসীদের পক্ষে অ্যাডামের সামনে এসে বলে, তুমি এই গ্রামবাসীদের ক্ষতি কিভাবে সহ্য করতে পারো ভাই? তোমার কি মনে হয় না যে এরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? অ্যাডাম বলে, সরকারি কাছে বাধা দেয়া একটা অপরাধ, তাদের কাছে পারমিশন আছে। রয় বলে, কৃষকদের ক্ষতি করে সরকার কিভাবে খনি চালাতে পারে? আর এই গ্রামের ছেলে হয়েও তুমি এদের সাহায্য করছো? তোমার তো লজ্জা হওয়া উচিত ভাই। এটি শুনে অ্যাডাম রয়ের গালে এক চড় বসিয়ে দেয়। সে বলে, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছিস? তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? এরপর অ্যাডাম রয়কে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায়। কিছু দূর গিয়ে অ্যাডাম রয়কে বলে, ছোট ভাই বলে তোকে ছেড়ে দিচ্ছি, অন্য কেউ হলে সোজা লকআপে পুরে দিতাম। এসবের মধ্যে নিজেকে জড়াস না, বাড়িতে চলে যা। এই বলে সে রয়কে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজে পুলিশ স্টেশনে চলে যায়। ওই দিন সন্ধ্যায় রয়ের সাথে তার চাচা জনের দেখা হয়। রয় চাচাকে দেখে বলে, আঙ্কেল কেমন আছেন আপনি? আপনাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? জন বলে, একটু পেরেশানিতে আছি বাবা। তোমার ছোট বোনের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বিয়ের জন্য কিছু টাকা শর্ট আছে। তোমার বাবার কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য, কিন্তু সে মানা করে দিয়েছে যে একটা টাকাও দিতে পারবে না। হয়তো টাকা জোগাড় করতে না পারলে বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। এটি শুনে রয় কিছুটা কষ্ট পায়। সে জনকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, বিয়ে অবশ্যই হবে। আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করব। ওই দিন রয় তার বন্ধু অনিলের সাথে দেখা করে। সে অনিলকে বলে, ভাই আমাকে 5 লাখ টাকা ধার দে না, খুব প্রয়োজন পড়েছে টাকার, কিছুদিন পরে শোধ করে দিব। অনিল বলে, ভাই আমার তো বউ বাচ্চা নিয়ে চলতেই কষ্ট হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা কোথায় পাবো? তুই এক কাজ কর না, তোর বাবার কাছে যা, তার কাছে তো মোটামুটি অনেক টাকা আছে, আরামসে তোকে 5 লাখ টাকা দিয়ে দিতে পারবে। রয় বলে, দিতে তো পারবে, কিন্তু দিবে না তো। সে যে হিসাবই, আবার রাগী মানুষ, হিসাবের বাইরে একটা টাকাও খরচ করে না। কিন্তু রয়ের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে সিদ্ধান্ত নেয় যে থমাসের কাছে 5 লাখ টাকা চাইবে। পরদিন সকালে রয় সাহস করে থমাসের কাছে যায়। থমাস তখন কাজ করছিল। সে থমাসের কাছে গিয়ে প্রথমে জমির হালচাল জিজ্ঞেস করে। থমাস বুঝতে পারে যে রয় তাকে কিছু বলতে এসেছে, না হলে সে কখনো জমির আশেপাশেও আসে না। তাই সে রয়কে বলে, কি বলতে এসেছো বলে ফেলো। রয় বলে, বাবা আমার জরুরি একটা কাজে 5 লাখ টাকা প্রয়োজন, আমাকে 5 লাখ টাকা দিতে পারবে? রয় এখানে তার চাচার কথা বলে না, কারণ সে জানে যে জনের কথা শুনলে সে একটা টাকাও দেবে না। টাকার কথা শুনে থমাস বলে, যাও জমিতে গিয়ে দেখো গাছে টাকা ঝুলে আছে, সেখান থেকে 5 লাখ টাকা নিয়ে যাও। আমি কি চ্যারিটি খুলে বসেছি নাকি যে যখন চাইবে তখন টাকা দিয়ে দেবো? এই কথা শুনে রয় বলে, তাহলে তোমার সম্পত্তি থেকে আমার ভাগে টাকা আমাকে দিয়ে দাও। থমাস তখন রাগের উপর আরো রেগে গিয়ে বলে, কোনোদিন আমার সাথে খেতে এসে 1 ঘন্টা কাজ করেছো না? ক্ষেতের কোনোদিন খোঁজ নিয়েছ? এখানে তোমার ভাগ কোথা থেকে এলো? আমার টাকায় কারো কোনো হক নেই, একটা টাকাও আমি তোমাকে দেব না, চলে যাও এখান থেকে। রয় তখন রাগ করে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে অ্যাডাম ও জর্জ থমাসের জন্য একটি মদের বোতল নিয়ে তার বাড়িতে আসে, যাতে তারা থমাসকে খুশি করতে পারে আর সেই সুযোগে টাকা চাইতে পারে। কিছুক্ষণ পর তারা থমাসকে বলে, বাবা আমরা খুব সমস্যায় পড়েছি, আমাদের কিছু টাকা প্রয়োজন। এটি শুনে থমাস বলে, তোমরা আমার কাছে টাকা চাইতে এসেছো? 10 বছর আগেই তো তোমরা তোমাদের ভাগ নিয়ে নিয়েছো। আমি আমার সম্পত্তি হিসেব করে তোমাদের হিসেব দিয়ে দিয়েছি। জর্জ বলে, বাবা আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টটি শেষ করার জন্য 1.5 কোটি টাকা প্রয়োজন। ব্যাংকে আমাদের অনেক টাকা দেনা হয়ে গিয়েছে, সময় মতো পরিশোধ করতে না পারলে আমাদের সবকিছু নিলাম হয়ে যাবে, আমরা বরবাদ হয়ে যাব। বাবা আমাদেরকে 1.5 কোটি টাকা ধার হিসেবে দাও, আমরা সময় মতো আবার পরিশোধ করে দেব। এ কথা শুনে থমাস বলে যে ঠিক আছে, আমি চিন্তা করে দেখছি। এতে জর্জ ও অ্যাডাম মনে মনে খুশি হয়, কারণ তাদের বাবা তো অ্যাটলিস্ট ভেবে দেখবে বলেছে। তার ঘর থেকে বের হলে অ্যাডাম ও জর্জ বারান্দায় বসে তাদের ছোটবেলার কথা মনে করছিল। জর্জ বলছিল তাদের মা কিভাবে তাদের পরিবারকে বেঁধে রেখেছিল, সে সবার অনেক খেয়াল রাখত। আজকে তাদের মা যদি বেঁচে থাকতো, সেই তাদের টাকার ব্যবস্থা করে দিত। মা বেঁচে থাকলে আজ তারা এখানে একসাথেই থাকতে পারত, কিন্তু মা না থাকায় তারা আজ এক একজন এক এক জায়গায়। জর্জ ও অ্যাডাম যখন এসব কথা বলছিল, বাড়ির পেছন দিক থেকে তারা কিছুর আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ তা দেখার জন্য বাড়ির পেছন দিকে গেলে
তারা থমাসের ঘর থেকে কাউকে চুরি করে বেরিয়ে যেতে দেখে। লোকটি কালো কাপড়ে তার মুখ ঢেকে রেখেছিল। জর্জ ও অ্যাডাম তাকে থামতে বললে চোরটি ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে। জর্জ ও অ্যাডামও তার পিছু নেয়। অনেকক্ষণ চোরটির পিছু নেওয়ার পর অ্যাডাম একটি পাথর তুলে চোরটির দিকে ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে লাগে সোজা চোরের মাথায়। এতে চোরটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জর্জ ও অ্যাডাম চোরটির কাছে এসে তার মুখ বের করে যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যে চোরটি আর কেউ নয় বরং তাদের ছোট ভাই রয়। এটি দেখে তো তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা রয়ের হুঁশ ফেরানোর চেষ্টা করে, কিন্তু মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় রয় সেখানেই মারা যায়। এতে জর্জ ও অ্যাডাম কান্নায় ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তারা নিজের ছোট ভাইকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর অ্যাডাম নিজেকে সামলে নিয়ে বলে, আমাদের ভুল তো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু জর্জ, পুলিশ যদি জানতে পারে যে আমাদের হাতে রয় খুন হয়েছে তবে আমাদের জেলে যেতে হবে। তখন আমাদের পরিবারের কি হবে ভেবে দেখেছিস? তুই কোনো চিন্তা করিস না, আমি সব সামলে নেব। রয়ের বডিটি আমাদের এখান থেকে লুকিয়ে ফেলতে হবে। জর্জ বলে, কি বলছিস তুই? রয় আমাদের ছোট ভাই, নিজের ছেলের মতো করে বড় করেছে তাকে, আর তাকে এভাবে দুনিয়া থেকে লুকিয়ে রাখবো? অ্যাডাম বলে, দেখ জর্জ, আমাদের বাঁচতে হলে খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে। আর তাছাড়াও আমরা ইচ্ছে করে তো এসব করিনি। আমার কথা শোন আর আমাকে সাহায্য কর। এরপর জর্জ ও অ্যাডাম রয়ের বডিটি তাদের কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে একটি গর্ত করে সেখানে মাটি চাপা দিয়ে দেয়। কনস্ট্রাকশন সাইটে কাজ অনেকদিন বন্ধ থাকায় ওই সময় সেখানে কোনো সিকিউরিটি গার্ডও ছিল না। জর্জ ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যাডামকে এই কাজে সহায়তা করে। এরপর অ্যাডাম জর্জকে বলে, আমরা আজ রয়কে দেখিনি, আর সে কোথায় আছে তা আমরা জানি না। এই কথাটা সব সময় মাথায় রাখবি। অ্যাডাম ও জর্জ রয়কে এখানে মাটি চাপা দিয়ে চলে যায়। বেচারা রয় চাচাকে সাহায্য করার জন্য নিজের ঘরে চুরি করতে গিয়ে আপন ভাইদের হাতেই খুন হলো। পরদিন সকালে অ্যাডাম জর্জ ও তার নিজের রক্তে মাখা জামা কাপড় পুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। অ্যাডাম একজন পুলিশ অফিসার হওয়ায় সে খুব ভালো করে জানে যে কিভাবে প্রমাণ লোপাট করতে হয়। প্রমাণ তো মিটিয়ে দিল, কিন্তু নিজের বিবেকের যে দংশন তা থেকে কি তারা মুক্তি পাবে? মনের বোঝা কি তারা মেটাতে পারবে? যাই হোক, রয়ের গার্লফ্রেন্ড মীরা গতকাল থেকে রয়কে একটার পর একটা ফোন ও মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু রয় তার কোনো রিপ্লাই দিচ্ছে না। সে কোনোভাবেই রয়ের সাথে যোগাযোগ করতে পারছিল না। এতে সে অনেক চিন্তায় পড়ে যায় যে রয়ের আবার কিছু হয়ে যায়নি তো? সে তো কখনো এমন করে না। কোনো সমস্যা থাকলেও তো সে তাকে জানাতো। এদিকে গতকাল থেকে রয়কে না দেখে থমাসও রয়ের জন্য চিন্তায় পড়ে যায়। তার উপর কাল সে রয়কে বকাঝকাও করেছে। রাগ করে রয় আবার কোনো ভুল করে বসেনি তো? নাকি রাগ করে আবার সে চাকরিতে চলে গেছে? কিন্তু তার কাজের জায়গায় ফোন দিয়ে থমাস রয়ের ক্যাপ্টেনের কাছ থেকে জানতে পারে যে রয় চাকরিতেও জয়েন করেনি। থমাস বুঝতে পারছিল না যে রয় এভাবে কাউকে কিছু না বলে কিভাবে গায়েব হয়ে গেল। এইভাবেই কেটে যায় কিছুদিন। অ্যাডাম ও থমাসও কাউকে রয়ের সত্যিটা জানায়নি। রয়ের চিন্তায় চিন্তায় থমাস অসুস্থ হয়ে পড়ে। সে অ্যাডামকে ডেকে জিজ্ঞেস করে যে রয় তাকে কিছু বলেছিল কিনা। অ্যাডাম বলে, আমাকে তো কিছু বলেনি, হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে গিয়েছে। তুমি চিন্তা করো না, সে ফিরে আসবে। কিন্তু থমাসের মন কিছুতেই মানছিল না। রয়ের চিন্তায় চিন্তায় থমাসের একদিন হার্ট অ্যাটাক হয়ে যায়, আর থমাস ওই রাতেই মারা যায়। তাদের সব আত্মীয় স্বজন আসে তাদের বাড়িতে। সবাই মিলে রয়কে খোঁজার চেষ্টা করে, কিন্তু রয়কে কোথাও পাওয়া যায় না। এদিকে থমাসের বডিটি শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু রয় না থাকায় তার শেষকৃত্য করা যাচ্ছিল না। তাদের একজন প্রতিবেশী অ্যাডাম ও জর্জকে পরামর্শ দেয় যে তারা যেন থমাসের মৃত্যুর খবর পত্রিকায় ছাপিয়ে দেয়, যাতে রয় পত্রিকায় এটি দেখে যেখানেই থাকুক বাড়ি ফিরে আসে। কেউ কেউ আবার তাদেরকে পুলিশে মিসিং কমপ্লেন লেখাতে বলে। এদিকে জর্জ ও অ্যাডাম অনেক টেনশনের মধ্যে ছিল, কারণ রয়কে খোঁজা শুরু হওয়া মানে তাদের বিপদ শুরু। আর পুলিশে কমপ্লেন করলে তাদের ধরা পড়ে যাবার চান্সও বেশি থাকবে। এই জন্য অ্যাডাম সবাইকে বলে, আগে বাবা শেষকৃত্য হয়ে যাক, তারপর না হয় পত্রিকায় নিউজ করা যাবে। আর আমি তো পুলিশেই আছি, আমি খুঁজবো রয়কে। কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশীরা রয়কে খোঁজা শুরু করে দেয়। রয়ের বন্ধু বান্ধব, দূর সম্পর্কের আত্মীয় থেকে শুরু করে এমন কোনো জায়গা বাকি থাকে না যে যেখানে রয়কে খোঁজা হয়নি। রয়ের জন্য সবচেয়ে বেশি টেনশনে ছিল মীরা, কারণ কিছুদিন পরে রয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। তার সন্দেহ হচ্ছিল যে রয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, নাহলে শেষবার যখন রয়ের সাথে তার দেখা হয় রয় অনেক হাসি খুশি ছিল। এইভাবে রয় কিভাবে কাউকে কিছু না বলে চলে যেতে পারে? তার মনে হয় যে রয়ের বাড়ির লোকেরাই হয়তো তার সাথে কিছু করেছে। এইসব দেখে জর্জ অনেক কষ্ট পায়। সে অ্যাডামের গলা ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, এ কি হয়ে গেল ভাই? আমাদের ছোট ভাই মারা গেছে আর আমরা মানুষের কাছে মিথ্যে বলে যাচ্ছি। আমি এইসব আর নিতে পারছি না ভাই।
অ্যাডাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, ধৈর্য ধরো ভাই, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, রয়ের জন্য 2 দিন অপেক্ষা করেও তাকে কোথাও না পেয়ে সবাই মিলে থমাসের শেষকৃত্য সম্পন্ন করে দেয়। কিন্তু তাদের আত্মীয় স্বজনেরা অ্যাডামকে বলে, যেভাবেই হোক দ্রুত রয়কে খুঁজে বের করো, নাহলে আমরাই রয়ের মিসিং কমপ্লেন লিখাবো। অ্যাডাম তাদেরকে বলে যে হ্যাঁ, আমি খুঁজবো। অ্যাডাম জানতো যে পুলিশের রয়ের মিসিং কমপ্লেন লেখানো হলে ওই কেস তাকে না দিয়ে অন্য কোনো অফিসারকে দেওয়া হবে, আর সেই অফিসারের ইনভেস্টিগেশনে হয়তো রয়ের আসল সত্যিটা বেরিয়ে আসবে। কারণ নিয়ম অনুসারে কোনো পুলিশ অফিসার তার পরিবারের কারো কেসের ইনভেস্টিগেশন করতে পারে না। এরপর কেটে যায় আরো 2 দিন। এদিকে জর্জ ও অ্যাডামের তো টাকা প্রয়োজন, আর থমাস তার সব টাকা ব্যাংকে রেখেছে। এজন্য অ্যাডাম ও জর্জ তাদের চাচা জনকে সাথে নিয়ে উকিলের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য যে কিভাবে তারা ব্যাংক থেকে টাকা তুলবে। কারণ তাদের বাবা থমাস তো এখন আর বেঁচে নেই, আর এই টাকার হকদার এখন জর্জ ও অ্যাডাম। উকিল জর্জ ও অ্যাডামকে থমাসের করে যাওয়া একটা উইল বের করে দেখায়। সে তাদেরকে বলে যে থমাস মারা যাবার আগে এই উইল করে গিয়েছে। এই উইল অনুসারে থমাসের সমস্ত সম্পত্তি, ব্যাংকে জমানো টাকা ও ক্যাশ সবকিছুর একমাত্র উত্তরাধিকারী রয়। কারণ জর্জ ও অ্যাডাম 10 বছর আগেই তাদের প্রাপ্য অংশ বুঝে নিয়েছে, কিন্তু রয়কে থমাস 1 টাকাও দেয়নি। তার ইচ্ছা ছিল রয় প্রাপ্তবয়স্ক হলে, দুনিয়া সম্পর্কে বুঝতে শিখলে সে রয়কে সব বুঝিয়ে দেবে। কিন্তু তার আগেই থমাসের মৃত্যু হয়ে গিয়েছে। এখান থেকে রয়ের পারমিশন ছাড়া আমি তোমাদের 1 টাকাও দিতে পারবো না। টাকা নিতে হলে আগে রয়কে খুঁজে বের করো। অ্যাডাম বলে, বাবা আমাদের বলেছিল যে ব্যবসার জন্য 1.5 কোটি টাকা দেবে। উকিল বলে, থমাস যদি বেঁচে থাকতো তবে তার পারমিশনে আমি এখান থেকে তোমাদের 1.5 কোটি টাকা বের করে দিতে পারতাম, কিন্তু থমাস মারা যাওয়ায় সেটিও আর সম্ভব নয়। উকিলের বাড়ি থেকে বেরিয়ে জন বলে, রয় বলেছিল যে সে আমার মেয়ের বিয়ের জন্য 5 লাখ টাকা দেবে। এখন তো সব সম্পত্তিও তার কাছে, সে নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। আমি তাকে খুঁজে বের করবই। এই বলে জন সেখান থেকে চলে যায়। এরপর জর্জ অ্যাডামকে বলে, আমরা আমাদের ভাইকে খুন করেছি, আর এখন টাকাও পাচ্ছি না। এটাই আমাদের পাপের শাস্তি। আমি এসব আর নিতে পারছি না। আমি আজই পুলিশ স্টেশনে গিয়ে সব সত্যি বলে দেব, কমসে কম নিজের মন থেকে তো বোঝা নামবে। কিন্তু অ্যাডাম তাকে বোঝায় যে না, এটা করলে আমাদের দুজনের পরিবার, বাচ্চা সবাই বরবাদ হয়ে যাবে। সে কোনোভাবে জর্জকে এসব করা থেকে আটকায়, কিন্তু জর্জ কোনোভাবে এত বড় একটা সত্য নিজের ভেতর চাপা দিয়ে রাখতে পারছিল না। সে সবসময় এটা নিয়ে দুশ্চিন্তা করে মনমরা হয়ে থাকতো। একদিন রাতে সে ঘুমের মধ্যে রয়কে দেখে। রয় তাকে বলে, তোমরা কিভাবে পারলে এভাবে আমাকে মাটি চাপা দিয়ে রাখতে? এরপর রয় জর্জকে মারতে আসে, আর তখনই জর্জের ঘুম ভেঙে যায়। ভয়ে সে চিৎকার করে ওঠে। জর্জের স্ত্রী পুরভি জর্জকে বলে, কি হয়েছে তোমার? কিছুদিন ধরে খেয়াল করছি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, সবসময় মনমরা হয়ে বসে থাকো, দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠো। আমার কাছ থেকে কি কিছু লুকোচ্ছ তুমি? জর্জ এবার পুরভীকে সত্যিটা বলে দেয় যে তারা কিভাবে রয়কে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। সব শুনে পুরভী অনেক ভয় পেয়ে যায়। সে বলে, কি করে ফেলেছো তোমরা? অন্যদিকে আমরা অ্যাডামকে দেখি যে সে রয়কে খোঁজার মিথ্যে চেষ্টা করে যাচ্ছে যাতে কেউ পুলিশ কমপ্লেন না করে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। কারণ তাদের চাচা জন ও মীরা দুজনেই পুলিশ স্টেশনে এসে রয়ের মিসিং কমপ্লেন দায়ের করে। এজন্য সিআই অ্যাডামকে ডেকে বলে, রয়ের মিসিং কেস আমি অন্য টিমকে দিচ্ছি, তুমি রয়কে খুঁজে আর সময় নষ্ট করো না, তুমি অন্য কেসগুলো হ্যান্ডেল করো। অ্যাডাম বলে, স্যার, রয় আমার ছোট ভাই, দয়া করে তার কেসটি আমাকে সলভ করতে দিন। সিআই বলে, অ্যাডাম, তুমি তো আইন সবই জানো, আইনের বাইরে গিয়ে আমি কিছুই করতে পারবো না। সে অন্য একজন অফিসারকে এই কেসে অ্যাসাইন করে দেয়। অ্যাডাম বুঝতে পারে যে পুলিশ খুব শীঘ্রই তাদের কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যাবে, তাই সেখান থেকে দ্রুত রয়ের বডিটি সরাতে হবে, না হলে তারা ফেসে যাবে। সে জর্জের কাছে এসে বলে, তুই কেন পুলিশে কমপ্লেন দিতে গেলি? তোকে নিষেধ করেছিলাম না যে এসব করবি না? জর্জ বলে, আমি কমপ্লেন করেছি মানে? আমি তো কোনো পুলিশ কমপ্লেন করিনি। যাক, ভালোই হয়েছে, পুলিশ দ্রুত এখন সত্যিটা খুঁজে বের করুক। অ্যাডাম জর্জের সাথে রাগে গজগজ করতে করতে বলে, তুই কখনো শুধরাবি না, বলদ কোথাকার। জর্জ বলে, হ্যাঁ, শুধরাবো না। কি করবি তুই? আমাকেও মেরে মাটিতে পুঁতে দিবি নাকি? দে, আমাকেও সেরকম কর, আমার আর এই চাপা কষ্ট সহ্য হচ্ছে না। অ্যাডাম তখন জর্জের সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রয়ের মিসিং কমপ্লেনটি হ্যান্ডেল করার জন্য ধানিয়া নামের এই অফিসারটিকে অ্যাসাইন করা হয়েছিল। ধানিয়া রয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য জর্জের বাড়িতে আসে। সে জর্জের স্ত্রী পুরবীকে বলে, আচ্ছা আমাকে বলুন তো, রয় আসলে ছেলে হিসেবে কেমন? পুরবী বলে, রয় অনেক ভালো ছেলে ছিল, সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, সে হাসি ছাড়া কারোর সাথে কথা বলতো না। পুরবীর কথা শুনে ধানিয়ার সন্দেহ হয়। সে পুরবীকে বলে, আপনি সব কথা ছিল ছিল কেন ব্যবহার করছেন? এমনটা নয় তো যে রয় দুনিয়ায় বেঁচেই নেই?
একথা শুনে পুরবী থতমত খেয়ে যায়। সে বলে, আরে না না ম্যাডাম, এটা তো আমার কথায় কথায় চলে এসেছে। রয় খুব ভালো একজন মানুষ। এরপর ধানিয়া মীরার সাথে কথা বলতে যায়। মীরা ধানিয়াকে বলে যে নিশ্চয়ই রয়ের বাড়ির লোকেরাই রয়ের সাথে কিছু করেছে। জর্জ ও অ্যাডাম নিশ্চয়ই রয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানে, কিন্তু বলতে চাইছে না। আপনি তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করুন। ওই দিন জর্জের স্ত্রী পুরবী জর্জকে বলে, আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি। আগে তো ব্যাংকের লোকেরা জ্বালাতন করতো, আর এখন পুলিশের লোকেরা। তোমার বাড়ি নিয়ে তুমিই থাকো, আমি চললাম। এভাবে বলে পুরবী ব্যাগ গুছিয়ে তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। ফলে জর্জ পুরোপুরি একা হয়ে যায়। এদিকে ধানিয়া রয়ের বাড়ির একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায়। এটি সেই দিনের ফুটেজ যেদিন জর্জ ও অ্যাডাম রয়কে কনস্ট্রাকশন সাইটে দাফন করে দিয়েছিল। ফুটেজে ধানিয়া দেখতে পায় যে সেদিন রাতে অ্যাডাম ও জর্জ গাড়ি করে তাদের বাড়িতে গিয়েছিল। রয়ও কিছুক্ষণ পর বাইকটি বাড়ির বাইরে রেখে বাড়িতে আসে। কিছুক্ষণ পর অ্যাডাম ও জর্জ গাড়িতে করে চলে যায়। রয়ও তখন বাড়ি থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যায়, কিন্তু চলে যাবার সময় রয়ের মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। আর রয়ের বাড়ির ভেতরে যাওয়া এবং বাড়ি থেকে আসার ফুটেজ দেখে ধানিয়ার সন্দেহ হয়। তারপর ধানিয়া জানতে পারে যে বাড়ি থেকে সামান্য দূরেই জর্জ ও অ্যাডামের কনস্ট্রাকশন সাইট। ধানিয়া সেদিন রাতের কনস্ট্রাকশন সাইটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সে সেই ফুটেজ থেকে জানতে পারে যে জর্জ ও অ্যাডাম সেদিন রাতে কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল, কিন্তু বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ায় তারা সেখানে কি করেছিল তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। ধানিয়া বুঝতে পারে যে এই কনস্ট্রাকশন সাইটে হয়তো কিছু একটা আছে। সে তার সিআই এর সাথে কথা বলে সেই কনস্ট্রাকশন সাইটে অভিযান চালানোর পারমিশন নিয়ে নেয়। আসলে সেদিন রাতে অ্যাডাম ও জর্জ রয়ের বডিটি দাফন করে দিয়ে রয়ের জামা কাপড় নিয়ে সিসিটিভি থেকে লুকিয়ে আবার বাড়িতে আসে। এরপর জর্জ তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর অ্যাডাম রয়ের পোশাক পরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যাতে সিসিটিভি চেক করলে সবাই জানতে পারে যে রয় নিজের বাইক নিয়ে চলে গিয়েছিল। কিন্তু অ্যাডাম রয়ের যে মোটা হওয়ায় ধানিয়ার সন্দেহ হয়। এদিকে অ্যাডাম জর্জের সাথে দেখা করে জর্জকে বলে যে আমাদের কনস্ট্রাকশন সাইট থেকে রয়ের বডিটি সরিয়ে ফেলতে হবে, কারণ আমি জানতে পেরেছি যে ধানিয়া এখানে অভিযান চালাবে। এটি শুনে জর্জ বলে, সব দোষ আমার। আমি যদি তোকে আমার কনস্ট্রাকশন বিজনেসে অংশীদার না করতাম তবে তোকেও এমন সমস্যায় পড়তে হতো না, আমার বউ বাচ্চাও আমাকে ছেড়ে যেত না। অ্যাডাম বলে, এখন এসব বলার সময় না ভাই, আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। কাল আমি তোমার জন্য সাইটে অপেক্ষা করব। পরদিন সকালে জর্জ ধানিয়াকে তার বাড়িতে ডাকে। সে ধানিয়াকে সবকিছু সত্যি বলে দেয় যে সেদিন রাতে কি কি ঘটেছিল। জর্জের কাছ থেকে এইসব জানার পর ধানিয়া তাকে নিয়ে কনস্ট্রাকশন সাইটে যায়। অ্যাডাম ওয়াকিটকিতে এটি জানতে পেরে বুঝতে পারে যে তার বাঁচার আর কোনো সুযোগ নেই। জর্জ হয়তো তার নামও নিয়েছে পুলিশের কাছে। সে কনস্ট্রাকশন সাইটে এসে দেখে যে পুলিশ অলরেডি এখান থেকে রয়ের বডিটি উদ্ধার করেছে, কিন্তু পুলিশ অ্যাডামকে অ্যারেস্ট করছে না, তারা জর্জকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন সে জানতে পারে যে জর্জ তার স্টেটমেন্টে বলেছে যে সে নিজেই ভুল করে চোর মনে করে পাথর ছুঁড়ে রয়কে খুন করেছে, আর তাকে দাফন করার প্ল্যানও তারই ছিল। এতে অ্যাডামের কোনো সংশ্লিষ্টতা ছিল না। জর্জ তার এক ভাইকে হারানোর পর আরেক ভাইকে হারাতে চায়নি, এই জন্য সে সব দোষ নিজের উপরেই নিয়ে নেয়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।